Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management Program BBA Honors 4th Year. Course code 242601. Name of course Bank Management. Lecture number 10. Title of the lecture Bankers and Customers Relationship. Presented by, this is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Chapter 10, Bankers and Customers Relationship. এই চ্যাপ্টারে আমরা কি শিখবো সেটা হচ্ছে ব্যাংকারের কনসেপ্ট, ব্যাংকার কাকে বলে এবং কাস্টমার কাকে বলে, কাস্টমার এবং ব্যাংকারের মধ্যে কি রিলেশনশিপ হয় সে বিষয়টা আমরা দেখব বিভিন্ন আসপেক্টে। দেন আমরা দেখব ব্যাংকার টু কাস্টমার, দ্যাট মিনস ব্যাংকারের কি দায়িত্ব কাস্টমারের প্রতি, সিমিলার ওয়েতে আমরা বলতে পারি কাস্টমারের কি দায়িত্ব ব্যাংকারের প্রতি। দ্যাট মিনস আমরা দুটো টপিক দেখবো, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ব্যাংকার টু কাস্টমার and responsibility of customer to banker. দেন আমরা দেখব ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কিভাবে শেষ হয়ে যায়, টার্মিনেট হয়, এই জিনিসটা আমরা দেখব। ওকে, শুরু করা যাক। হোয়াট ইজ ব্যাংকার? যে ব্যাংকের যে সার্ভিসটা প্রোভাইড করে যে পার্সনটা, অথবা ব্যাংকের সাথে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যারা ইনভলভ ডিসিশন মেকিং এর জায়গাতে, তারাই ব্যাংকার আসলে। দ্যাট মিনস ব্যাংকের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে যারা, তাদেরকেই ব্যাংকার বলা হয় সাধারণত। তারপরও আমরা কিছু ডেফিনেশন দেখব যে ব্যাংকারের সত্যিকারী ব্যাংকার আসলে ডেফিনেশন কি হয়। এ ব্যাংকার ইজ এ ডিলার ইন ক্যাপিটাল, অর মোর প্রপারলি এ ডিলার ইন মানি। যে মানি নিয়ে ডিল করে ব্যাংক, কোনো ব্যাংকের, সে তাকেই ব্যাংকার বলে। তাকে আরো বলা হয় হি ইজ অ্যান ইন্টারমিডিয়েট পার্টি। তাকে ইন্টারমিডিয়েট কেন বলা হয়? সে বড়োয়ার এবং ল্যান্ডারের ভিতরে কি করে একটা ব্রিজ তৈরি করে, সে গ্যাপটাকে ফিল আপ করে দেয় বড়োয়ার এবং ল্যান্ডারের মধ্যে। বড়োয়ার এবং ল্যান্ডারের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে সে হেল্প করে। এই জন্য বড়োয়ার এবং ল্যান্ডারের মধ্যে সম্পর্ক স্থাপন করে সে মধ্যস্থতাকারী হিসাবে। এই জন্য ব্যাংকে ইন্টারমিডিয়েট পার্টি বলা হয় ব্যাংকারকে। কেন ইন্টারমিডিয়েট বলা হয়? সে কি করে? ব্যাংক borrow from one party and lend to other party. সে এক পার্টি থেকে ধার করে এবং অন্য পার্টির কাছে সেটা আবার ধার দেয়। এই জন্য ব্যাংকে আসলে ধারের বিজনেস বলা হয়, ঋণের ব্যবসাটা করে ব্যাংক। এই জন্য ব্যাংক সবকিছু ডিল করে। সে এক পার্টি থেকে সে যে কালেক্ট করে সেটা সে ডিপোজিট ফরম্যাটে, সে আবার সেটা কি করে অন্য পার্টির কাছে সেটা ঋণ লোন আকারে সেটা দেয়। তো দুই জায়গাতে সে যেটা ডিল করে সেটা হচ্ছে সে মানি নিয়ে ডিল করে। তাই জন্য মানি ডিলার বলা হয় কাকে? ব্যাংকারকে। এই অ্যাক্টিভিটি গুলা কিন্তু কোনো একজন ব্যক্তি কিন্তু পারফর্ম করে। তো এই জন্য আমরা সাধারণত বলেছিলাম ব্যাংকার or bank is a person or company carrying on the business of receiving money. যেই ব্যক্তিটা এই মানি ক্যারি করার, অথবা যে ব্যক্তিটা মানি ক্যারি করার অথবা মানি রিসিভ করার এবং কালেক্ট করার, কাস্টমারকে বিভিন্ন অব্লিগেশনের সার্ভিসগুলো প্রোভাইড করে, তাকে আমরা কি বলি? ব্যাংকার বলি। তো ব্যাংকার কি করে আসলে? ব্যাংক আসলে তার সার্ভিস প্রোভাইড করে কাকে? একজন কাস্টমারকে। এবং ব্যাংক কি করে? ক্যাপিটাল রেজ করতে, ক্যাপিটালের ডিলার বলা হয়, ক্যাপিটাল রেজ করতে সে হেল্প করে। এই ধরনের বিজনেসগুলো ব্যাংক পারফর্ম করে। এবং ব্যাংকে ডিলার অফ মানি বলা হয় কেন? সে ডিলার, সে কি করে? মধ্যস্থতা হিসেবে কাজ করে। কাদের মধ্যে? বড়োয়ার এবং ল্যান্ডারের মধ্যে। সে এক পার্টি থেকে বড় করে, দ্যাট মিনস সে রিসিভ করলো, সে আবার কি করে সেটা আরেক পার্টিকে ল্যান্ড দেয়, অ্যানাদার পার্টিকে। এই জন্য এবং রিসিভ করার ডিফারেন্ট ফরম্যাট থাকে। সে কালেক্টেড ড্রাফট এবং কাস্টমার এর সে কি করে চেকগুলোকে অনার করে টাইম টু টাইম, সে কাস্টমারকে তার বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে ইনফরমেশন অ্যাভেলেবেল করে। এই যে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে কে? একটা অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করার যে বিজনেসটা করে সেটা কে করে? একজন ব্যক্তি অথবা কোনো অর্গানাইজেশন, সেটাকে বলা হয় ব্যাংকার্স। তো এই জন্য কাউথার বলতেছেন যে এ ব্যাংকার ইজ এ ডিলার ইন দ্যাট, মানে ঋণের ব্যবসা করে আসলে ব্যাংকার, ইজ ওন অ্যান্ড আদার পিপল, সে নিজের এবং অন্য কোনো ব্যক্তির।
সে নিজের কিভাবে করে, সে নিজের পক্ষেও ব্যাংক কি করে, সে ইনভেস্ট করে, নিজের পক্ষেও সে কিন্তু আবার ধার করে ব্যাংক অন্য ব্যাংক থেকে, যখন তার লিকুইডিটি ক্রাইসিস কিংবা মানির দরকার হয় ইনভেস্টমেন্ট পারপাস আর অন্য কোনো পারপাসে, তখন সেও কি করে অন্যের কাছ থেকে ডিপোজিট, ঋণ নেয়। সে যেমন এক ঋণ দেয়, সে অন্যের কাছ থেকেও ঋণ হিসেবে কিন্তু কালেক্ট করে, ঋণও কালেক্ট করে তার বিভিন্ন পারপাসটাকে ফুলফিল করার জন্য। এই জন্য বলতেছে যে হিজ ওন অ্যান্ড আদার পিপল, তাকে ডেটের ডিলার বলা হয়। কেন বলা হয়? সে নিজের হয়ে এবং অন্যের হয়েও এই ঋণের ব্যবসা করে কিন্তু সে। এই ছিল আমাদের ব্যাংকারের ডেফিনেশন, আশা করি সবাই। এখন আমরা দেখব কাস্টমার। কাস্টমারের বিষয়টা কি? সাধারণভাবে আমরা মনে করি ব্যাংকে যারা লেনদেন করে তাদেরকে আমরা কি বলি? কাস্টমার বলি। ব্যাংকে যারা লেনদেন করে তাদেরকে আমরা কি বলি? কাস্টমার বলি। এখন এই লেনদেনটা কিন্তু কোনো ব্যক্তিও করতে পারে, আবার কোনো ইনস্টিটিউশনও করতে পারে কিন্তু। সাপোজ এবিসি একটা কোম্পানি, এখন এই কোম্পানির লেনদেন কে করবে? এই কোম্পানির নামে হবে, তো কোম্পানিও কিন্তু একটা কাস্টমার। তাই জন্য শুধু ইন্ডিভিজুয়াল পার্সনই যে কাস্টমার হবে বিষয়টা এমন নয়, কোনো অর্গানাইজেশনও কিন্তু ব্যাংকের কাস্টমার হয়। তো এই জন্য বলা হয় যে ব্যাংকের সাথে সবসময় লেনদেনের সম্পর্ক থাকে, অথবা ব্যাংকের সাথে একটা অটুট সম্পর্ক যারাই মেনটেন করে তাদেরকে আসলে ব্যাংকের কাস্টমার হিসাবে ট্রিট করা হয়। জেনারেলি লতে কিন্তু ব্যাংকের কোনো কাস্টমারের কোনো আসলে লিগালি কোনো ডেফিনেশন নেই। তো এই জন্য সাধারণভাবে একজন ব্যক্তির অথবা কোনো অর্গানাইজেশনের অথবা কোনো ইনস্টিটিউশনের অথবা কোনো ফার্মের যখন কোনো অ্যাকাউন্ট হিসাব থাকে কোনো একটা ব্যাংকে, তখনই তাকে অ্যাকাউন্ট হোল্ডার অথবা কাস্টমার হিসেবেই ট্রিট করা হয়। তো ব্যাংকের এই লেনদেনগুলা করার জন্য যে কি করে একটা অ্যাকাউন্ট ওপেন করে ব্যাংকে কাস্টমার, কোনো ইনস্টিটিউশন অ্যাকাউন্ট ওপেন করে কি করার জন্য? লেনদেন করার জন্য। তখনই কিন্তু তাদের সম্পর্কটা শুরু হয়। এখন ব্যাংকের এই কাস্টমারের নেচারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কিভাবে হয়েছে? সাপোজ আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি ইলেকট্রিসিটি বিল, আপনার বাচ্চার এই টিউশন ফি দেওয়ার জন্য আপনি ব্যাংকে গিয়ে সেই সার্ভিসটা নিলেন। সেটা কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াও কিন্তু সেই সার্ভিসটা আপনি নিতে পারেন। আর সেক্ষেত্রেও আপনি কিন্তু ব্যাংকের কাস্টমার। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডার বলা যাবে না। যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনার লেনদেন যারা করে তখন সেটাকে বলা হয় কাস্টমার। কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট হোল্ডার, সরি, কিন্তু যখন আপনি কোনো সার্ভিস নিতেছেন ব্যাংক থেকে, আপনার অ্যাকাউন্ট নাই। আবার এটাও হতে পারে যে আপনার অ্যাকাউন্ট আছে ডাচ বাংলাতে, আপনি কোনো একটা পারপাসে আপনি আলারাফা থেকে একটা সার্ভিস নিচ্ছেন, ডাচ বাংলার এই অ্যাকাউন্ট হোল্ডার না কিন্তু আপনি, আপনি অ্যাকাউন্ট হোল্ডার ডাচ বাংলার, কিন্তু আপনি সার্ভিসটা নিচ্ছেন আলারাফা থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আলারাফার কাস্টমার। অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট ওপেন করলে অ্যাকাউন্ট থাকলে সেটাকে অ্যাকাউন্ট হোল্ডার বলা হয়। কাস্টমার কিন্তু সবাই হতে পারে, অ্যাকাউন্ট হোল্ডার সবাই হতে পারে না কিন্তু। এখন আমরা দেখবো যে আসলে ডেফিনেশনটার মধ্যে কি বোঝাতে চেয়েছে। ইন দ্য অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ সাধারণভাবে বলা যায় দ্য পারসন হু হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ এ ব্যাংক। সাধারণভাবে আমরা বলি যে কোনো ব্যক্তির অথবা কোনো অর্গানাইজেশনের যদি একটা অ্যাকাউন্ট থাকে অথবা অ্যাকাউন্ট ওপেন করে, তখনই তাকে বলা হয় অ্যাকাউন্ট হোল্ডার অথবা কাস্টমার অফ দ্যাট পার্টিকুলার ব্যাংক। অ্যাকর্ডিং টু লর্ড লিন্ডলি, উনি বলতেছেন এ কাস্টমার ইজ এ পারসন who has some sort of account. Some sort of account means তার ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, তার কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, তার ডিপোজিট অ্যাকাউন্ট থাকতে পারে, আদার্স কোনো রিলেশনশিপ ব্যাংকের সাথে যখনই থাকে তখনই তাকে কাস্টমার হিসেবে কাউন্ট করা হয়। তো এই জন্য বলতেছে এই কাস্টমার ইজ এ পারসন। এটা কোনো প্রতিষ্ঠানও হতে পারে, কিন্তু আমরা এটা বারবার রিপিট করতেছি বিষয়টাকে। এ কাস্টমার ইজ এ পারসন হু হ্যাজ সাম সর্ট অফ অ্যাকাউন্ট, আইদার ডিপোজিট অর কারেন্ট অ্যাকাউন্ট or some other relationship with a banker. তার মানে একটা কাস্টমারের শুধু অ্যাকাউন্ট থাকবে, অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, অথবা সেভিংস অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্ট থাকবে, সাম সর্ট অফ অ্যাকাউন্ট থাকবে, সেটা না। তাদের সাম আদার রিলেশনশিপ উইথ এ ব্যাংকার, ব্যাংকারের সাথে তার আদার কোনো রিলেশনশিপও থাকতে পারে। আশা করি আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, একটা ছিল আমাদের ব্যাংকার আর একটা ছিল কাস্টমার। এখন আমরা দেখব ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকার এবং কাস্টমারের ফার্স্টে আমরা দেখি যে ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কেমন হতে পারে, এবং রিলেশনশিপটা কখন থেকে শুরু হয়, রিলেশনশিপটা কখন শেষ হয়ে যায়, এই বিষয়গুলাই এখন আমরা পরবর্তীতে আমরা আলাপ করতে থাকবো। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কেমন হয়। ফার্স্ট রিলেশনশিপটা বলতেছে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, তাদের ভিতরে চুক্তিভিত্তিক একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা আমরা এক্সপ্লেইন করব।
ব্যাংকার এবং কাস্টমার তাদের পারস্পরিক যে চুক্তিটাতে তাদের যে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপটা বিল্ড হয় বাই ওপেন এ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ওপেন করার থ্রুতে সেই অ্যাকাউন্টের এগেনস্টে তারা লেনদেন করে, তখনই তাদের ভিতরে একটা কি হয়, একটা রিলেশনশিপ বিল্ড আপ করে। এবং এই রিলেশনশিপটা হচ্ছে চুক্তিভিত্তিক রিলেশনশিপ। চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক রিলেশনশিপ শুরুটা কোথায় থেকে? সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করার থেকে। এখন এই দুটো রিলেশনশিপের ভিতরে ব্যাংকারের ভূমিকাটা কি? সে রিলেশনশিপ বিল্ড আপ করে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে। অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে সে কিন্তু রিলেশনশিপটা রিলেশনশিপটা বিল্ড আপ করে। সেক্ষেত্রে কিন্তু আর কাস্টমার সে কি হিসাবে? সে একজন কাস্টমার হিসেবেই কিন্তু সে অ্যাকাউন্টটা ওপেন করার সাথে সাথে তার সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়। এটা ছিল কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ বলি আমরা ডেটর এন্ড ক্রেডিটর, যেটাকে বলা হয় দেনাদার এবং পাওনাদার রিলেশনশিপ। অ্যাকাউন্ট ওপেন করে একজন কাস্টমার যখন ব্যাংকে টাকা জমা রাখে, একজন কাস্টমার যখন ব্যাংকে টাকা জমা রাখে, তখন ব্যাংক কি করে? সেই টাকাটা নিয়ে আবার কিন্তু ব্যাংক আরেকজনকে ঋণ দেয়। খেয়াল করবেন বিষয়টা। আপনি আপনার কাছ থেকে ডিপোজিট কালেক্ট করে আরেকজনকে ঋণ দেয়। এখন এই যে আপনার কাছ থেকে ডিপোজিট কালেক্ট করলো, আরেকজনকে লোন দিল, এবং তখন দুইজনের ভিতরে কিন্তু একটা দুই ধরনের রোল প্লে করা। দুই ধরনের রোল প্লে বলতে যেটা বোঝাচ্ছে, দুই ধরনের সম্পর্ক বিল্ড আপ হয়। এক ধরনের একজনকে বলা হয় দেনাদার, আরেকজনকে বলা হয় পাওনাদার। যখন ব্যাংক ঋণ নেয়, দ্যাট মিনস ডিপোজিট কালেক্ট করে, তখন ব্যাংক হচ্ছে দেনাদার। যখন সে এই টাকাটা নিয়ে অন্যকে ঋণ দেয়, তখন সে দেনাদার। আমি কথাটা আবার আরেকবার রিপিট করতেছি, যে ব্যাংক যখন ঋণ নেয় তখন সে হচ্ছে দেনাদার, পাওনাদার। এটাকে বলে পাওনাদার, মানে দ্যাট মিনস ডেটর। যখন সে ঋণ দেয় তখন সে দেনাদার। ওকে, তো আমাদের ফার্স্টে ছিল কি কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ। কন্ট্রাকচুয়াল রিলেশনশিপটা যে ব্যাংক এবং কাস্টমার তার একটা অ্যাকাউন্ট ওপেন করার থ্রুতেই তারা দুজনে একটা কন্ট্রাকচুয়াল দ্যাট মিনস চুক্তিভিত্তিক একটা সম্পর্ক বিল্ড আপ করে, সেটা ক্রমাগত লেনদেন হয়, অনেক কিছুই চলতে থাকে সেটা দীর্ঘমেয়াদী। এবং এই জায়গাটাতে কন্ট্রাকচুয়াল আমরা বলেছি ব্যাংক হচ্ছে কি আমার বিজনেসম্যান হিসেবে, আরেকজন আর কাস্টমার হচ্ছে সে কাস্টমার হিসেবে, যেটাকে আমরা মক্কেল বলি। সেকেন্ড আমরা বলছি ডেটর এবং ক্রেডিটর। যখন কাস্টমার দ্যাট মিনস মক্কেল যখন ব্যাংকে টাকা জমা দেয়, জমা রাখে, অথবা ব্যাংক যখন জমা নেয়, আবার এই জমাকৃত টাকা ব্যাংক যখন কোনো মক্কেলকে ঋণ দেয়, তখন তাদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক বিল্ড আপ করে। দ্যাট মিনস ব্যাংক এক জায়গা থেকে কালেক্ট করলো, লায়াবিলিটি ক্রিয়েট করলো, সে এই টাকাটাই সে আবার কি করে অন্য একটা ব্যাংকের মধ্যে সে অন্য একটা জায়গাতে সে বিনিয়োগ করে। ঠিক আছে, এই যে দুটো রিলেশনশিপ এই জায়গার মধ্যে হয়, ব্যাংক যখন ঋণ নেয় তখন তাকে আমরা বলি পাওনাদার, আবার যখন ব্যাংক ঋণ দেয় তখন আমরা বলি এটাকে দেনাদার, দ্যাট মিনস ক্রেডিটর। তাদের মধ্যে যে থার্ড রিলেশনশিপটা বিল্ড আপ করে রিলেশনশিপটা হয়, সেটাকে আমরা বলি আরেকটা রিলেশনশিপ, সেটা হচ্ছে এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ। এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ হচ্ছে প্রতিনিধি এবং প্রধান। মানে আমরা যদি এটাকে বাংলা করতে চাই, এজেন্ট হচ্ছে প্রতিনিধি আর প্রিন্সিপাল হচ্ছে প্রধান। এটা কিভাবে রিলেশনশিপটা হয়? যেমন ব্যাংক আমার পক্ষ হয়ে কোনো একটা বিল পরিশোধ করে দিল, অথবা ব্যাংক আমার পক্ষ হয়ে অন্য একটা ব্যাংক থেকে আমার একটা পেয়েবল চেকের টাকা কালেকশন করে দিল, আমার চেকটা কালেকশন করে দিল, তখন তাদের ভিতরে এই এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপটা বিল্ড আপ হয়। এজেন্ট এজেন্ট রিলেশনশিপটা যে বিল্ড আপ হয়, সেই বিল্ড আপ হয় এই রিলেশনশিপটা কি হয়, ব্যাংক অন্য একটা ব্যাংক থেকে আমার টাকা কালেক্ট করে দিল, তো তখন ব্যাংকের রোলটা হচ্ছে এজেন্ট। তখন আমি তাকে ব্যাংকে আদেশ করলাম যে, অথবা ব্যাংকে একটা অর্ডার দিলাম যে আমার এই টাকাটা অন্য একটা ব্যাংক থেকে আপনি কালেক্ট করে দেন, তখন আমি প্রিন্সিপাল। এই ধরনের রিলেশনশিপ ব্যাংকের মধ্যে গড়ে ওঠে। ব্যাংক এবং কাস্টমারের মধ্যে একটা রিলেশনশিপ হয়। একটা হচ্ছে এজেন্ট হচ্ছে কি ব্যাংক যখন আমার পক্ষ হয়ে কালেক্ট করে দেয় তখন আমি ব্যাংক এজেন্ট, আমি যে অর্ডারটা দিলাম তখন সেটা হচ্ছে প্রিন্সিপাল। ফোর্থ যে রিলেশনশিপটা আমরা বলতে পারি ব্যাংক অ্যাজ এ ট্রাস্টি। ব্যাংককে আমরা বিশ্বস্ততাকারী বলি। ব্যাংক আমার কি করে, আমার যে ডিপোজিট কালেক্ট করে সেই ডিপোজিটের সিকিউরিটি দেয়। ব্যাংক আমরা অনেক সময় কি করি, আমাদের অনেক মূল্যবান সম্পদ আমরা ব্যাংকে রাখি,
তখন ব্যাংক কি করে আমার ট্রাস্টি হিসাবে ব্যাংক একটা রোল প্লে করে এবং একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় ট্রাস্টি হিসাবে। আরেকটা আমরা বলি বেইলর এবং জিম্মাদার এবং জিম্মাদারি। বেইলর এবং বেইলি। বেইলি হচ্ছে জিম্মাদার আর বেইলর হচ্ছে জিম্মাদারি। কি বিষয়টা কি হয়? অনেক সময় আমরা দেখি যে ব্যাংকের একটা ফি এর এগেইনস্টে ব্যাংকে আমরা একটা ফি দেই। এই ফি এর এগেইনস্টে ব্যাংক কি করে আমাদের বিভিন্ন মূল্যবান সম্পদ, স্বর্ণালংকার, এই মূল্যবান সম্পদ আমরা কি করি ব্যাংকের হোল্ডে রাখি। তো ব্যাংক আমাকে নিশ্চয়তা দেয় যে আমি তোমার এই সম্পদের জিম্মাদার। এই জন্য ব্যাংকের যে রিলেশনশিপটা বিল্ড হয় তখন আমরা বলি যে ব্যাংক হচ্ছে বেইলি এবং আমি যখন রাখতেছি তখন আমি জিম্মাদারি। আমি বিষয়টাকে আরেকবার একটু রিপিট করব। আমরা অনেক সময় না, অনেকেই রাখে কমার্শিয়াল ব্যাংকে আমরা মূল্যবান স্বর্ণ অলংকার এবং মূল্যবান দ্রব্য, জিনিসপত্র, দলিলপত্র আমরা কি করি ব্যাংকে জমা রাখি। এই যে ব্যাংক আমার পক্ষ হয়ে এটা সে ট্রাস্টি হয়ে রাখলো, তখন ব্যাংকে আমরা বলি জিম্মাদার, দ্যাট মিনস বেইলি। আমি যে আমার সম্পদগুলো ব্যাংকের কাছে বিশ্বস্ততার সহিত আমি রাখলাম বিশ্বাস করে, তখন আমি জিম্মাদারি, দ্যাট মিনস আমি বেইলর। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ব্যাংকের সাথে আরো কিছু সম্পর্ক আছে, একটা হচ্ছে প্রমিসর অ্যান্ড প্রমিজি। প্রমিসর এবং প্রমিজের যে রিলেশনশিপটা, আরেকটা হচ্ছে অ্যাডভাইজর অ্যান্ড ক্লায়েন্ট। অ্যাডভাইজর এবং ক্লায়েন্টের রিলেশনশিপটা আমরা আগে একটু শেষ করি। সামটাইম দেখা যায় যে ব্যাংক তার ক্লায়েন্টকে অথবা তার কাস্টমারকে সে বিভিন্ন ইনভেস্টমেন্ট পারপাসে সে অ্যাডভাইস, উপদেশ দিয়ে থাকে যে আপনি এই জায়গায় ইনভেস্ট করেন, এটা ভালোই বিনিয়োগ। এই ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংক কি করে এই ধরনের কিছু উপদেশ দিয়ে থাকে। তখন ব্যাংক হচ্ছে অ্যাডভাইজার, আমি হচ্ছি তার ক্লায়েন্ট। আরেকটা রিলেশনশিপ, খুব গুরুত্বপূর্ণ রিলেশনশিপ হচ্ছে বন্ধক দাতা এবং বন্ধক গ্রহীতা। মর্গেজর যেটাকে বলি আমরা বন্ধক দাতা, আর একটা হচ্ছে মর্গেজি, সেটা হচ্ছে বন্ধক গ্রহীতা। অনেক সময় ব্যাংক কি করে, ব্যাংকে আমরা জামানত রেখে আমাদের বাড়ি অথবা বিশেষ করে আমরা বাড়ির কথাই বলি, ল্যান্ড এরও বলি, সে আমাদের বাড়ি স্থাবর সম্পত্তি যেটা ফিক্সড অ্যাসেট যেগুলো, এগুলা আমরা বাড়ি, বিশেষ করে বাড়িটাই, মর্গেজের শব্দটা আসলে বাড়ির সাথে আমরা খুব বেশি পরিচিত, অন্য সম্পদ হয়। তো এই বাড়িটা আমরা মর্গেজ রেখে আমরা লোন নেই, ব্যাংক থেকে আমরা ঋণ নেই। এখন এই ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকে আমাকে কি করে, যখন আমি ঋণ নেই বাড়িটা বন্ধক রেখে, তখন আমাকে ব্যাংক কি করে যে এই বন্ধক দাতা, আমি তখন কি করি যে তাদের মধ্যে যে বন্ধক দাতা এবং গ্রহীতার একটা সম্পর্ক সৃষ্টি হয়, তখন ব্যাংকে আমরা বলি যে সে বন্ধক গ্রহীতা এবং আমি যখন তাকে দিয়ে দিই তখন বন্ধক দাতা হিসেবে আমার রোলটা প্লে হয়। যে কেন এটা হয়, ব্যাংক জামানত হিসেবে আমরা মর্গেজ হিসেবে বাড়িটা রাখি, আমি যদি টাকা পে না করতে পারি তখন এই ব্যাংকের ঋণের টাকাটা কিন্তু ব্যাংক এই বাড়িটা বিক্রি করে ব্যাংক নিয়ে নেবে কিন্তু, ঠিক আছে। তো এই যে, এবং ব্যাংক আবার কি করে, প্রমিস করে যে তুমি যদি টাকা ফেরত দিয়ে দাও এবং ইনস্টলমেন্ট আমার দিতে থাকো, তখন আমি তোমার টাকা, এই বাড়ি তোমাকে, বাড়ির দলিল এবং বাড়ির সবকিছু তোমাকে আমি বুঝিয়ে দিব, তোমাকে ফেরত দিয়ে দিব। তো এই যে একটা সম্পর্ক, এটা এই বন্ধক দেওয়া এবং বন্ধক নেওয়ার ক্ষেত্রে একটা সম্পর্ক ঋণের থ্রুতে হয় কিন্তু, যেহেতু ব্যাংকের মেইন বিজনেসটা হচ্ছে আসলে লোন। তো সেই ক্ষেত্রে তখন ব্যাংক এবং কাস্টমারের সাথে মর্গেজার এবং মর্গেজি, বন্ধক দাতা এবং বন্ধক গ্রহীতার একটা সম্পর্ক হয়। আরেকটা বলতেছি আমরা পার্টনারশিপ রিলেশনশিপ। পার্টনারশিপ রিলেশনশিপ আসলে কিভাবে হয়, সেটা একটু ডিফারেন্ট হতে হয়। সেটা সব কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেশনশিপটা হয় না। আমরা বলি কি যে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক যত ইনভেস্ট করে, যত প্রফিট, যত কিছুই করুক না কেন, এই ট্রেডিশনাল যে ব্যাংক আছে তারা কিন্তু কোনো প্রফিট শেয়ার করে না। তাদের ভিতরে পার্টনারশিপ হয় তখনই যখন সে প্রফিটটা শেয়ার করে, প্রফিট শেয়ার করে। প্রফিট শেয়ার, যেমন ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, তখন তাদের ভিতর প্রফিট শেয়ারিং একটা রিলেশনশিপ যে হয়, সেটাকে আমরা বলি পার্টনারশিপ রিলেশনশিপ। তো ইসলামিক ব্যাংকগুলো তাদের কনসেপ্টটাই হচ্ছে তাদের প্রফিটের একটা, যতটুকু প্রফিট হবে সেই প্রফিটের পার্সেন্টেজ আকারে তার ডিপোজিটারদেরকে ওই হিসাব করেই তারা ডিস্ট্রিবিউট করে প্রফিট। কিন্তু অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এটা করে না। তো এই জন্য ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই পার্টনারশিপ রিলেশনশিপটা হয়। তো এই ছিল আমাদের ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা। একটা ছিল প্রমিজর প্রমিজি, অ্যাডভাইজর ক্লায়েন্ট, মর্গেজর অ্যান্ড মর্গেজি, পার্টনারশিপ রিলেশন। এবং প্রমিজর প্রমিজি যে রিলেশনশিপটা, সেটা সম্পর্কে আমাদের একটু বলতে হয়। আমরা অনেক সময় আমাদের বিজনেসের পারপাসে আমরা বাইরের দেশ থেকে কি করি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি। সেই এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাতেও কিন্তু তারা প্রমিজের একটা রোল প্লে করে, কিন্তু মর্গেজের জায়গাতেও কিন্তু একটা ব্যাংক একটা প্রমিজ এবং প্রমিজের রোল
প্লে করে, কিন্তু মানে সে প্রমিস করে যে আমি আপনার পক্ষে এই কাজটা করে দিব, আপনার পক্ষে আমি গ্যারান্টি দিব, আপনার এই বন্ধক অথবা এই বন্ধক যে সম্পত্তি আছে সেটা আপনি যদি সবকিছু পে করতে পারেন এটা আমি পরিশোধ করে দিব, এই ধরনের প্রমিস করে। এবং সে আরেকটা প্রমিস করে যে আপনি যখনই চেক অনার করবেন, আপনি চেক ডিসপ্লে করবেন ব্যাংকের মধ্যে, তখনই আমি আপনার টাকা দিতে বাধ্য থাকবো, এটা আমি প্রমিস করলাম। যদি আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে তখন আমি আপনার এই টাকাটা এবং আপনার এই চেকটা আমি অনার করব। এই যে রিলেশনশিপটা, এটাও কিন্তু একটা প্রমিজি রিলেশনশিপ হয়। আশা করি সবাই ব্যাংকার কাস্টমার রিলেশনশিপটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে দায়িত্বগুলো কার দায়িত্ব। প্রথম আমরা দেখব ব্যাংকার টু কাস্টমার। ব্যাংকারের দায়িত্ব কার প্রতি? কাস্টমারের প্রতি। আগে বলে রাখি এগুলো কিন্তু খুব বেশি মুখস্থ করা কোনো কিছু না, বিষয়টা বুঝে নিজের মতো করে লিখতে হবে, বিষয়টা বুঝতে হবে কি আসলে দায়িত্বটা কি ব্যাংকার টু কাস্টমার। যেমন আমরা যদি কথাটা বলি যে প্রথম যেটা সেটা হচ্ছে মানে সিকিউরিটি, মানে সিক্রেসি অফ কাস্টমার্স অ্যাকাউন্ট। কাস্টমারের অ্যাকাউন্টের সিক্রেসি মেনটেন করাটা হচ্ছে একটা মোরাল রেসপন্সিবিলিটি অফ এ ব্যাংকার। সেটা অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু হয় এবং সেটা ক্লোজ করা পর্যন্ত এই সিক্রেসিটাকে কি করতে হয়? ব্যাংকে মেনটেন করতে হয়। তো ব্যাংকারের প্রথম কাজটাই হচ্ছে যে সিক্রেসি মেনটেন করা। কিসের? কাস্টমারের অ্যাকাউন্টের। মেনটেনেন্স অফ দ্য সিক্রেসি অফ, গোপনীয়তা যেটাকে আমরা বলি, সিকিউরিটি দেওয়া। মেনটেনেন্স অফ দ্য সিক্রেসি অফ দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট ইজ দ্য লিগাল and moral responsibility of banker, both while the account is open and even after it has been closed. Close হওয়ার পরেও বলতেছে, হ্যাঁ সিক্রেসিটা আমি ডিসক্লোজ করতে পারবো কখন? যখন আমার ইনকাম ট্যাক্স অথরিটি যদি চায়, কোর্ট যদি চায়, কিংবা পুলিশ যদি চায়, তখন ব্যাংক কি করতে পারবে? ব্যাংক সেটা ডিসক্লোজ করতে পারবে। এই ছিল ব্যাংকারের প্রতি ব্যাংকারের দায়িত্ব। কাদের প্রতি? কাস্টমারের। সেকেন্ড হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের সেকশন 31 অনুযায়ী ইন্ডিকেটস দ্যাট ব্যাংক মাস্ট পে দ্য কাস্টমার্স চেক। অবভিয়াসলি তাকে এটা অনার করতে হবে ইফ কাস্টমার্স অ্যাকাউন্ট ইজ অ্যাভেলেবল ব্যালেন্স। যদি তার অ্যাকাউন্টে অ্যাভেলেবল মানি থাকে তখনই সেটা অনার করতে বাধ্য ব্যাংক। এবং যদি লয়ের অথবা অন্য কোনো অথরিটির যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে, যেটা গার্নিশি অর্ডার করে, এরকম যদি গার্নিশি কোনো অর্ডার না থাকে, ব্যাংক বাউন্ড টু পে দ্য কাস্টমার্স চেক অর অনার দ্য কাস্টমার্স চেক। এটা হচ্ছে ব্যাংকারের সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাস্টমারের প্রতি। দেন সে আরেকটা কাজ করে ব্যাংকার, সে কালেকশন অফ চেক অ্যান্ড ডিপোজিট দ্য প্রসিড দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট ইজ দ্য জেনারেল ব্যাংকিং ডিউটি অফ। সে চেক কালেকশন করা এবং সেটা ডিপোজিট করা, এটা কিন্তু ব্যাংকের একটা জেনারেল কাজ, কিন্তু এটাও করাটাও ব্যাংকের একটা দায়িত্ব। ইফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আর রিটার্ন ব্যাক উইদাউট ক্লিয়ারেন্স, দ্য ব্যাংক শুড কুইকলি ইনফর্ম দ্য কাস্টমার। যদি ক্লিয়ারেন্স ছাড়া কোনো চেক চলে আসে, কোনো যদি প্রবলেম হয়, যে কোনো চেকের মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1881 সালের যে আইনটা আছে, সেই আইন অনুযায়ী কাস্টমারকে অবশ্যই ইনফর্ম করতে হবে ব্যাংকারের, এটা তার একটা দায়িত্ব। দেন রেসপন্সিবিলিটি অফ ব্যাংকার টু কাস্টমার। কাস্টমারের কিছু রেসপন্সিবিলিটি অফ ব্যাংকারের মধ্যে আরো কিছু আছে, সেটা হচ্ছে কি, দ্য ব্যাংক মাস্ট গিভ রিজনেবল নোটিস টু ইট কাস্টমার বিফোর ক্লোজিং অ্যান অ্যাকাউন্ট। যদি কোনো কারণে ব্যাংকার কোনো কাস্টমারের অ্যাকাউন্টকে ক্লোজ করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে কি করতে হবে? কাস্টমারকে ইনফর্ম করতে হবে বিফোর ক্লোজিং অ্যান অ্যাকাউন্ট দ্যাট ইজ মেইনটেইন অন ক্রেডিট, হাউএভার ওভারড্রাফট আর রিপেবল অন ডিমান্ড। ব্যাংকার যদি কাস্টমারকে কোনো ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং সেই ফ্যাসিলিটি যদি ক্লোজ করতে চায়, যেমন একটা ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি হতে পারে, ওভারড্রাফট ফ্যাসিলিটি, এই ধরনের ফ্যাসিলিটি যদি ব্যাংক কাস্টমারকে দিয়ে থাকে, কিন্তু কাস্টমারের কোনো ফল্টের কারণে সেই এগ্রিমেন্টটা রাখতে চাচ্ছে না ব্যাংকার, তো সেক্ষেত্রে যে ক্লোজ করবে, সেই ক্লোজ করার ক্ষেত্রেও কি করতে হবে? ব্যাংকারের রেসপন্সিবিলিটি টু ইনফর্ম টু দ্য কাস্টমার বিফোর ক্লোজিং অর ক্লোজিং দ্য ক্রেডিট ফ্যাসিলিটি or any other facility. ব্যাংকে অবশ্যই কি করতে হবে? সাপ্লাই অফ পাসবুক অর স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ইজ দ্য ডিউটি অফ দ্য ব্যাংকার। ব্যাংকের আরেকটা ডিউটি হচ্ছে সে পাসবুকটা সাপ্লাই করতে হবে, যে চেক বই আছে সেটা। ইফ এনি ফেক চেক কামস, যদি কোনো ফেক চেক কোনো অ্যাকাউন্টের এগেনস্টে চলে আসে, যেটা যদি
ব্যাংক যদি সেটা অবশ্যই জাস্টিফাই করে, ব্যাংকের কাছে যদি কোনো ডাউট হয় জাস্টিফাই করে ব্যাংক সেটা সরি অবশ্যই তাকে কি করতে হবে, ইনফর্ম করতে হবে এবং নেসেসারি অ্যাকশন নিতে হবে। যেটা বলতেছে ইফ এনি ফেক চেক comes to the hand of a banker, he should inform to the customer immediately and take necessary action against it. তাকে কাস্টমারকে অবশ্যই ইনফর্ম করতে হবে, কোনো ডাউট হলে সেটা কাস্টমার কাছে কনফার্ম হয়ে দেন পে করতে হবে, সেটা ব্যাংকারের রেসপন্সিবিলিটি। দেন বলতেছে টু মেনটেন দ্য অ্যাকাউন্ট ইন রেসপন্সিবল ম্যানার, এবং তাকে খুব দায়িত্বের সহিত কাস্টমারের অ্যাকাউন্টটাকে মেনটেন করতে হবে। রেসপন্সিবিলিটি অফ কাস্টমার টু ব্যাংকার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কাস্টমারেরও কিছু দায়িত্ব আছে, কার প্রতি, ব্যাংকারের প্রতি। সবসময় যে কাস্টমার যদি কোঅপারেট না করে ব্যাংকারকে, ব্যাংকার দেখা যাবে যে ব্যাংকার টাকা সিকিউরিটি এবং সেফটি সেটা সে মেনটেন করতে পারবে না। কিভাবে? সাপোজ ব্যাংক যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, যে বিভিন্ন মেসেজ পাঠায়, যেমন ব্যাংকের এটিএম কার্ডের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করতে, কার্ড খুব সতর্কতার সহিত রাখা, অনলাইন ব্যাংকিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশন ব্যাংক দিয়ে থাকে, সেই ইনস্ট্রাকশনগুলো ব্যাংকগুলোকে কাস্টমারকে কি করতে হবে, তাকে ফলো করতে হবে। যেমন আমরা এখন দেখি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অনেক জালিয়াতি হয়। এখন এই ব্যাংক বিকাশ থেকে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যারা প্রোভাইড করে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাড দিচ্ছে যে আপনারা এরকম যদি কল আসে আপনারা কিন্তু কেউ রিসিভ করবেন না, বিকাশ থেকে এ ধরনের কিছু করা হয় না। সিমিলার প্যাটার্নের কিছু কিন্তু ব্যাংকও কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে থাকে তার ক্লায়েন্টকে, যাতে সে কি করতে পারে না, সে সিগনেচার কারোর সাথে শেয়ার না করে, সে এটিএম কার্ডের পাসওয়ার্ড যেন কারোর সাথে শেয়ার না করে, তার ব্যাংক রিলেটেড ইনফরমেশনগুলো যেন সে তার ইমেইলে কিংবা কোনো পাবলিকের অ্যাভেলেবেল করা এরকম কোনো জায়গাতে সে যেন না রাখে। এই ধরনের দায়িত্ব কিন্তু কাস্টমারকে কি করতে হবে, এনশিওর করতে হবে সে তার দায়িত্ব পালন করেছে ব্যাংকারকে। আদারওয়াইজ ব্যাংক কি করতে পারবে না, ব্যাংক কিন্তু তার সেফটি এবং সিকিউরিটি সে এনশিওর করতে পারবে না কিন্তু। এবং যদি কোনো চেক যদি সে নিয়ে গেল, চেকটা হারিয়ে ফেললো, এখন সাথে সাথে ব্যাংকের দায়িত্ব, কাস্টমারের দায়িত্ব হচ্ছে ব্যাংকারকে ইনফর্ম করে, এটা তার রেসপন্সিবিলিটি। সাপোজ তার কার্ড হারিয়ে গেছে, এটা তার দায়িত্ব, তার পাসওয়ার্ড হ্যাক করে ফেলছে, এটা তার দায়িত্ব। এখন ইলেকট্রনিকের এই ব্যাংকিং এর জায়গাতে কিন্তু এগুলা খুব কাস্টমারকে খুব খুব সচেতন থাকতে হবে এবং তাকে খুব দায়িত্ব পালন করতে হবে এবং খুব ইফিসিয়েন্ট ওয়েতে, এবং সেটা এবং খুব চালাকের সহিত এবং সেই কাজগুলা করতে হবে। যেমন এখনকার যেই কমার্শিয়াল ব্যাংকগুলা, ইভেন কমার্শিয়াল ব্যাংকগুলা কিন্তু নিজে পাসওয়ার্ড জেনারেট করে না, অনলাইনের থ্রুতে সে অটোমেটিক্যালি কাস্টমারকে বলে পাসওয়ার্ড জেনারেট করতে। এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলা এগুলাকে পালন করাটাও ব্যাংকের কাস্টমারের দায়িত্বের মধ্যে পড়ে। যেটা আমরা বললাম যে কোনো চেক যদি হারিয়ে যায়, যে ইফ এ চেক or checkbook is lost, the customer should inform the banker immediately সেটা কি করতে হবে, কাস্টমার ব্যাংককে ইনফর্ম করতে হবে। টু ইস্যু এ চেক ডিউলি নেইদার বিং কেয়ারফুল টু এনশিওর দ্যাট নেইদার ওয়ার্ডস নর ফিগার ক্যান বি অল্টার্ড, মানে আপনি একটা চেক নিয়ে গেলেন, সেই চেকটা ফিগার এবং ওয়ার্ডে যেন মিল থাকে, এইসব বিষয়গুলো যখন আপনি শো করেন, এটা আপনাকে দায়িত্বের সহিত আপনাকে এটা পালন করতে হবে। আপনি চেক ওয়ার্ডে লিখলেন একটা, কিন্তু সেটা কথা এই সংখ্যায় লিখলেন আরেক ধরনের, তো এটা ফিগারের সাথে মিলতেছে না। এই ধরনের বিষয়গুলোকে আপনি খুব দায়িত্বের সহিত পালন করতে হবে কিন্তু। তো ইলেকট্রনিক ব্যাংকের ক্ষেত্রে আসলে বেশি রেসপন্সিবল হতে হয় কাস্টমারদেরকে, আদারওয়াইজ ব্যাংকের পক্ষে সব ধরনের দায়িত্ব পালন করাটা সম্ভব হয় না কিন্তু। তারপর আমরা যেটা লাস্টে যেটা বলতেছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন 65 and 68 indicates that a check must be drawn upon the bank branch where the money was deposited during regular banking hours। এবং আপনি যখন কোনো চেক নিয়ে যাবেন সেটা আপনাকে ব্যাংকিং আওয়ারে নিয়ে যেতে হবে কিন্তু। আপনাকে যখন আপনি চেক নেবেন সেটা ব্যাংকিং আওয়ারে নিতে হবে। এখন অনলাইনের থ্রুতে কিন্তু আপনি সব ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি টাকা ওপেন করতে পারেন, উইথড্র করতে পারেন কিন্তু। তো এই ধরনের রেসপন্সিবিলিটি গুলাকে অবশ্যই কাস্টমারকে কি করতে হবে, পালন করতে হবে এবং ব্যাংকারকে সহযোগিতা করতে হবে কি করার জন্য, টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার জন্য। নেক্সট আমরা
দেখবো সেটা হচ্ছে কিভাবে ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা টার্মিনেট হয়। ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কখন টার্মিনেট হয়ে যায়, এই জিনিসটা ক্লোজ হয়ে যায়। একটা হচ্ছে ব্যাংকার যদি আইন ল যদি বলে, যেমন বিভিন্ন অথরিটি আছে যে যেমন কোর্ট আছে কিংবা ট্যাক্স অথরিটি আছে, এরকম যদি চায়, এবং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশনও আছে ইভেন, এরকম যদি চায় সেটা ইচ্ছে করলে ব্যাংক কি করতে পারে, কাস্টমারকে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারে। এবং কোর্ট যদি ব্যাংকরাপ্ট দেউলিয়া ঘোষণা করে দেয় কোনো কাস্টমারকে, কোনো মক্কেলকে যদি কোর্ট যদি দেউলিয়া ঘোষণা করে দেয়, তখন কিন্তু ব্যাংক এবং কাস্টমারের রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায় এবং সেটা বন্ধ করে দেয়। ব্যাংকার সেটা ওই কাস্টমারের লেনদেন সবকিছু ক্লোজ করে দেয়। কিন্তু যদি কোনো কাস্টমার যদি মারা যায়, কোনো কাস্টমারের যদি মারা যায়, তখন এই কাস্টমারের লেনদেনটা ব্যাংকার তার সাথে লেনদেন করে না এবং সেটা কি করে রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু তার রিলেটিভ কিংবা অন্য কেউকে দায়িত্ব ইনফর্ম করে দেওয়া, কোথায়, ব্যাংকে গিয়ে, যে এই কাজ আপনার এই ক্লায়েন্ট উনি মারা গেছেন, এটা আপনি এই লেনদেনটা এবং সেটা ক্লোজ করে দেন, সেটাও করতে পারে। এখন কোনো কাস্টমার যদি মেন্টালি ইমব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু ব্যাংকার কাস্টমার রিলেশনশিপটা টার্মিনেট হয়ে যায়, ক্লোজ হয়ে যায় কিন্তু। এবং যেটা বললাম যে কোনো যদি দীর্ঘমেয়াদে যদি কোনো ট্রানজাকশন না করে, সেটাও কিন্তু ক্লোজ হয়ে যায়। সেটাকে অবশ্য ব্যাংকিং এর ভাষায় ডরমেন্ট বলে। আপনি ইচ্ছে করলে কিছুদিন পরে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার থ্রুতে কিন্তু সেটাকে আবার রিওপেন করতে পারেন, সেই রিলেশনশিপটাকে আবার পুনরায় কি করা যায়, চালু করা যায়। ইফ দ্য কাস্টমার ডিফল্ট এ লোন, কোনো কাস্টমার যদি লোনের ডিফল্টার হয়, তখনও সেটা কি করা যায়, ব্যাংকার কাস্টমার রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায়। এবং ইফ এনি এগ্রিমেন্ট ইজ ভায়োলেট আইদার বাই দ্য ব্যাংকার, যদি কোনো ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপের কোনো কন্ট্রাক্ট কোনো কিছুতে যদি ভায়োলেট করে, কোনো এগ্রিমেন্ট যদি ভায়োলেট করে দেয় ব্যাংকার অথবা কাস্টমার, তখনও তাদের রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায়। অথবা একজন কাস্টমার নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার এই অ্যাকাউন্টটা আর কন্টিনিউ করব না, তখনও কিন্তু ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায়, যে ডিসিশন বাই দ্য কাস্টমার হিমসেলফ এবং ডিসিশন বাই দ্য ব্যাংকার ইটসেলফ। ব্যাংকার নিজেও কিন্তু এই জিনিসটা করতে পারে। তো আমাদের সাধারণত এই জিনিসগুলোর কারণেই কিন্তু ব্যাংকার এই কারণগুলোর কারণেই কিন্তু ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা টার্মিনেট হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তারপর আরো কিছু কারণ আছে, যেমন ব্যাংকার যদি কোনো মিসইউজ দেখে, যে কোনো ফ্রডেন্ট যদি ধরা পড়ে, কোনো ফেক কিছু যদি কাস্টমারে দেখতে পায়, তখন কিন্তু ব্যাংকার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়। তার মানে কি, ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা ওই জায়গায় টার্মিনেট হয়ে যায়। যদি কোনো ইফ দ্য ব্যাংকার ডাজ নট প্রোভাইড ব্যাংকিং সার্ভিস টু দ্য কাস্টমার প্রপারলি, কোনো কাস্টমারকে যদি ব্যাংকার প্রপারলি যদি কোনো সার্ভিস প্রোভাইড না করে, তখন ওই কাস্টমার কি করে, তার অ্যাকাউন্টটা ক্লোজ করার থ্রুতেই কিন্তু সে কি করতে পারে, ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা ওই জায়গাতেই টার্মিনেট করে দিতে পারে। কোনো ব্যাংক যদি তার কাস্টমারের সিক্রেসিটা মেনটেন করতে না পারে, কোনো ব্যাংক যদি তার কাস্টমারের অ্যাকাউন্টের সিক্রেসি যদি প্রপারলি মেনটেন করতে না পারে, সেটা হচ্ছে লিগালি এবং মোরালি বাই দ্য ব্যাংকার, তখনও ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কি হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তাহলে আমরা যদি আরেকবার এই বিষয়টাকে একটু রিভিউ করতে চাই, সেটা হচ্ছে ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা কখন টার্মিনেট হবে। এটা কিন্তু খুব সহজ একটা, আমরা খুব সহজভাবে এই জিনিসটার আনসার দিতে পারি। যে একজন যদি, কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে যদি কোনো ট্রানজাকশন না করে, কোর্ট যদি কোনো ব্যক্তিকে অথবা কোনো ওই অ্যাকাউন্ট হোল্ডার, সে ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, ইফ দ্য কাস্টমার ইজ ডিক্লেয়ার বাই ব্যাংক্রাফট বাই দ্য কোর্ট যদি তাকে ব্যাংক্রাফট দেউলিয়া ঘোষণা করে, তখনই কিন্তু হতে পারে। বাংলাদেশ ব্যাংক যদি তার কোনো মিসইউজ কোনো কিছু যদি প্রোডেন্ট কোনো কিছু যদি দেখে, তাইলেও বাংলাদেশ ব্যাংকের অর্ডারের থ্রুতেও কিন্তু ওই কাস্টমারের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। যদি কাস্টমার পাগল হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, ইনসেন্স হয়ে যায়, তখনই কিন্তু এটা। এবং আরেকটা হচ্ছে, কাস্টমার নিজে যদি চায়, কাস্টমার যদি ডিফল্ট হয়ে যায়, লোনের যদি ডিফল্টার হয়ে যায়, তখনই কিন্তু তাদের রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায় কিন্তু। ওকে, তো আবার আমরা বললাম যে ব্যাংকার যদি ডিসিশন নেয় যে তার মধ্যে কোনো প্রবলেম আছে, আমরা এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিব। এবং গভর্নমেন্টও যদি চায়, সেক্ষেত্রেও কিন্তু সেটা পারে কিন্তু। তারপর
কোনো ব্যাংকের যদি কোনো সার্ভিস যদি আমার ভালো না লাগে, যেমন আমি একটা চেক কালেক্ট করতে দিলাম কিন্তু ব্যাংকে সেটা কালেক্ট করে নাই, তখনও কিন্তু উইদাউট ইনফর্মিং দ্য কাস্টমার আমি কিন্তু কি করতে পারি, এবং কাস্টমারকে ইনফর্ম করে যে আপনার এই চেকটা আমি এই কারণে কালেক্ট করতে পারি না, সেক্ষেত্রে হয়তো ক্লোজ হয় না। কিন্তু যদি ব্যাড সার্ভিস দেয়, সেটা আমাকে ইনফর্ম করে নাই, কিন্তু আমার এই চেকটা কালেকশন করে ইনফর্ম করে নাই, তখনও কিন্তু এই ব্যাড সার্ভিসের কারণে কিন্তু তাদের রিলেশনশিপটা ক্লোজ হয়ে যায় কিন্তু। তারপর আমরা লাস্টে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যেটা বললাম, যদি if the secrecy of the customer's account is not maintained legally and morally by the banker, ব্যাংকার কর্তৃক যদি লিগালি এবং মোরালি যদি তার যে সিক্রেসি মেনটেন করার যে বিষয়গুলো ছিল সেটা যদি না করে, তাইলে কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। এবং আরেকটা বিষয় আমরা একটু আগে যেটা আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে ব্যাংকার এবং কাস্টমার, রেসপন্সিবিলিটি অফ ব্যাংকার টু কাস্টমার, রেসপন্সিবিলিটি অফ কাস্টমার টু ব্যাংকার, এই যে তাদের এই দায়িত্বগুলো যদি পালন না করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের কি করতে পারে, ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটা টার্মিনেট হয়ে যেতে পারে। তো আমরা এই চ্যাপ্টারে যেটা দেখলাম যে ব্যাংকার এবং কাস্টমার কাকে বলে, ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কিভাবে বিল্ড আপ হয়, রিলেশনশিপ কিভাবে ধরে রাখতে হয়, যেটা আমরা বলি রেসপন্সিবিলিটি অফ ব্যাংকার টু কাস্টমার এবং রেসপন্সিবিলিটি অফ কাস্টমার টু ব্যাংকার, এবং সেই রিলেশনশিপটা কিভাবে টার্মিনেট হয়। এবং আমরা আরো দেখেছি তাদের রিলেশনশিপ, ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপ গুলা কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখেছি। তাদের মধ্যে ডেটর ক্রেডিটর কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ হয়, তাদের মধ্যে প্রমিজর প্রমিজি মর্গেজর রিলেশনশিপ হয়, এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ হয়, ট্রাস্টি রিলেশনশিপ হয়। এই যে রিলেশনশিপ গুলো, এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল একটা বিষয়। তো আশা করি সবার কাছে এই চ্যাপ্টারে ক্লিয়ার হয়েছে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ইমেল করতে পারেন, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি আনসার দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।